প্রেত চক্র, এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, সকলকে স্বাগত আছে প্রেত চক্রের সিজন 2 এর আরো একটি নতুন এপিসোডে। আমি শুভরজিৎ আমার সাথে। প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার ঠিক রাত 9টার সময় আমি হাজির হই কিছু সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। আশা করছি আজকের ঘটনাটা তোমাদের বেশ ভয় লাগবে। আজকের ঘটনাটা আমি নিজে কালেক্ট করেছি, একটি জিনের ঘটনা, বিড়াল রূপী জিন। আশা করছি তোমরা পুরো ঘটনাটা শুনবে এবং যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে। আর যদি সম্ভব হয় এপিসোডটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে। আর যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকো তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে, যাতে যখন আমি কোনো নতুন ঘটনা আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে আমাদের নোটিফিকেশনটা পৌঁছে যেতে পারে। স্টোরি সেকশনে পূজা, সাউন্ড গ্রাফিক্স এবং ঘটনা পাঠে আমি শুভ। দেরি না করে আজকের ঘটনাটা শুনে নেওয়া যাক। আজকে কোনো গল্প নয়, একটা বাস্তব ঘটনা শেয়ার করছি আপনাদের সাথে। আজকের ঘটনাটা পাঠিয়েছেন মোহাম্মদ রোহান আহমেদ। ঘটনার স্থান এবং জায়গার নাম আমি গোপন করছি। আমি মোহাম্মদ রায়হান। আজ আমার সাথে ঘটে যাওয়া সত্য একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। তো কথা না বলে ঘটনাটায় চলে যাই। আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমার সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে। আমি একটা স্বপ্ন দেখতে শুরু করি যে একজন ব্যক্তি সাদা কাপড় পরা আমার কাছে আসেন আর আমাকে বলেন, তুমি কি আমার সাথে যাবে? এই স্বপ্নের কথাটা আমি বাসায় কাউকে বলিনি, কারণ সবাই চিন্তা করবে, বিশ্বাসও করবে না সেই কারণে। কিন্তু সমস্যা তখন হলো যখন এক রাত আমি আমার বাসা থেকে হারিয়ে যাই। আমি বাড়ি থেকে হারিয়ে যাওয়ায় আমার পরিবারের সবাই আমার খোঁজ করে, কিন্তু খুঁজে পায় না। আমি হঠাৎ কিভাবে হারালাম সেটা জানি না। প্রায় 2 দিন পর আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম আমি একটা বাঁশঝাড়ের মধ্যে পড়ে আছি। শরীরের অনেক অংশই কেটে গেছে। আমি সেই বাঁশঝাড়ের মধ্যে থেকে বেরিয়ে চিৎকার করতে থাকি আর নিজের বাসার খোঁজ করি। তারপর অনেক কষ্টে বাসায় ফিরে আসি। বাসার সবাই আমাকে দেখে কান্নাকাটি করতে শুরু করলো, কারণ 2 দিন থেকে আমি নিখোঁজ। এই ঘটনার ঠিক পরের দিনই আমার আম্মু একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি ফ্রিজ থেকে কাঁচা মাছ বের করে খাচ্ছি আর আমার চোখ দুটো সম্পূর্ণ লাল হয়ে গেছে। আম্মু চিৎকার করে সবাইকে ডাকে। আমার আব্বু আরো কয়েকজন লোক মিলে আমাকে একটা ঘরের মধ্যে বেঁধে রাখেন। এই অস্বাভাবিক আচরণের জন্য আমাদের এলাকার এক হুজুরকেও ডাকেন। তিনি এসে বলেন, আমাকে একটা মারাত্মক জিনে ধরেছে আর সে আমার কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। হুজুরের কথায় মা বাবা বললেন, হুজুর আপনি কিছু করেন। কিন্তু হুজুর বললেন তিনি কিছুই করতে পারবেন না, অন্য হুজুরকে ডাকতে হবে। সেই রাতে আমার খুব জ্বর আসে, কিন্তু পরের দিন সকালেই জ্বর চলে যায়। আব্বু খোঁজ করে একজন হুজুরকে পান। উনি কবিরাজও করেন। ওনার নাম ছিল আজিজুল। হুজুর বাসায় আসেন আর সব কথা শুনেন। আমি আমার স্বপ্নের কথাগুলো বলি। উনি আমার রুমে একা গিয়ে দরজা লাগিয়ে দিলেন আর তার কিছুক্ষণ পর আবার বেরিয়ে এলেন। হুজুর বলেছিলেন জিনের সাথে আমাকে কথা বলতে হবে, উনি পারবেন না। হুজুর আমাকে বলল, আজকে রাতে তোমাকে একা একটা রুমে থাকতে হবে আর সারা রাত জেগে থাকতে হবে। রুমে শুধু একটা মোমবাতি জ্বালানো থাকবে। হুজুর আমাকে বলেন আমি যেন স্বপ্নে দেখা সেই জিনটার কথা মনে করি।
যদি সেই জিনটা রুমে আসে তাহলে মোমবাতিগুলো নিভে যাবে। তারপর একটা সালাম দিয়ে বলতে হবে, আপনি কি এসেছেন? তারপর তার কাছ থেকে শুনতে হবে কেন তিনি আমার সাথে এই রকম করছেন। আমি প্রথমে রাজি হই না, কিন্তু পরে আব্বু জোর করে রাতে আমাকে রুমে ঢুকিয়ে দেয়। আমার রুমে শুধু 2টো মোমবাতি জ্বলছিল। ভাই, আমার অবস্থা খারাপ হয়ে গেছিল পুরো। আমি ভয়ে ভয়ে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। তবে সকালে ঘুম থেকে উঠে দরজা ধাক্কা দিলাম। তারপর আম্মু দরজা খুলে দিল। বাইরে সবাই ছিল। হুজুর বলল, কাজ হয়েছে কি? হুজুরের কথায় আমি বলে দিলাম আমি ঘুমিয়ে গিয়েছিলাম। হুজুর এই কথা শুনে আমাকে ইচ্ছা মতো গালাগালি দেয় আর বলে আজকেও তাই করতে হবে, না হলে জিন আমাকে ছাড়বে না। তাই বাধ্য হয়ে পরের দিন রাতেও সেই একইভাবে আমাকে ঘরের মধ্যে রেখে দিল। তবে আজকে আমার কাছে ফোন ছিল। কিন্তু ভাই, বিশ্বাস করেন, রাত প্রায় 4টের সময় হঠাৎ করে মোমবাতি নিভে যায়। আমার রুমটা খুব বেশি ঠান্ডা হয়ে যায়। আমি ভয়ে চুপ করেছিলাম। হুজুরের সব কথা বলতে ভুলেই গিয়েছিলাম আমি। আমার কলিজাটা তখন বেরিয়ে আসছে যখন একটা খুব ভয়ঙ্কর কণ্ঠ বলে উঠল, আমি জানি তোকে কেন এখানে রেখেছে। আমি তোকে ক্ষমা করব না। তুই আমার মেয়েকে মেরেছিস। আমি প্রায় শেষ হয়ে গিয়েছিলাম, হাত পা অবশ হয়ে গিয়েছিল। প্রায় ওই কণ্ঠটা এতটাই ভয়ঙ্কর, কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। শুধু এটুকু চিন্তা করুন, 15 বছর বয়সী একটা ছেলে ওই রকম একটা সিচুয়েশনে পড়লে কি অবস্থা হবে। মনে হচ্ছিল আমি আজকে মরেই যাব। তাও কোনো মতে আমি শুধু এটুকুই বলতে পেরেছিলাম যে, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি জানি না আমি কখন আপনার মেয়েকে মেরেছি। দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। তখন ওই জিনটা বলল যে আমি আজ থেকে অনেক দিন আগে একটা কালো বিড়ালকে লাঠি দিয়ে মেরেছিলাম। ওই বিড়ালটাই ছিল ওই জিনের মেয়ে। আসলে সত্যি সত্যি এই ঘটনাটা ঘটার কয়েকদিন আগে আমি একটা কালো বিড়ালকে লাঠি দিয়ে মেরেছিলাম খুব, আর ওটাই ছিল ওই জিনের মেয়ে। আর আমি তাকে মারবার জন্য সেই জিন আমার সাথে এইরকম করছে। আমি তখন কাঁদতে কাঁদতে 2 হাত জোর করে বললাম, আমি জানতাম না বিড়ালটা আপনার মেয়ে। দয়া করে আমাকে ক্ষমা করে দেন। সেই দিন আমি প্রায় মরণ কান্না কেঁদেছিলাম। তারপর জিনটা বলল, একটা শর্তে তোকে ক্ষমা করব। তোকে আমার মেয়ের কাছে ক্ষমা চাইতে হবে, আর আমাকে 4টে কালো ছাগল দিতে হবে। আমি তোতলাতে তোতলাতে বললাম, ঠিক আছে, আমি রাজি। তারপর কি হলো বুঝলাম না। আমার ঘাড়ে প্রচুর ব্যথা অনুভব করি আর অজ্ঞান হয়ে যাই। তারপর মনে হয় সকালে সবাই আমার রুমে এসে আমার জ্ঞান ফেরায়। আমার জ্ঞান আসতেই আমি কাঁদতে কাঁদতে সব কথা বললাম। তখন হুজুর বললেন, কাজ হয়েছে? হুজুর আমার আব্বুকে বললেন যে 4টা কালো ছাগলের ব্যবস্থা করতে, আর রাতে আমাকে নিয়ে তার বাসায় যাবে। সব কথা মতো সেই দিন সন্ধ্যায় আমাকে আর 4টে ছাগল নিয়ে হুজুর বাসায় যায়। আব্বু ওর সাথেই যায়। হুজুর আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে যায়। ঘরটা ছিল পুরো খালি, শুধু একটা মাদুর পাতা ছিল। হুজুর আমাকে বলল, জিনটা এই রুমেই আসবে ওর মেয়েকে নিয়ে। আমাকে তার কাছে ক্ষমা চাইতে হবে আর বলতে হবে রুমের ছাগলগুলো নিয়ে যেতে। তারপর রুমের একদিকে ছাগলগুলো রেখে আমাকে বসিয়ে দিল। কয়েকটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে হুজুর চলে গেল। কিছুক্ষণ পর মোমবাতিগুলো নিভে গিয়ে ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেল। আমার মনের মধ্যে খুব ভয় করছিল। ওই দিনের মতো ওই ভয়ঙ্কর কণ্ঠটা বলল,
আমার মেয়ে এসছে, ওর কাছে ক্ষমা চা। আমি তখন প্রায় কাঁদতে কাঁদতে বললাম, আমাকে ক্ষমা করে দিন, আমি অজান্তেই ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন দয়া করে। আর এই রুমে 4টে কালো ছাগল আছে, আপনি যেমন বলেছিলেন তেমন এগুলো নিয়ে যান। সেই ভয়ঙ্কর জিনটা বলল, ঠিক আছে, আমি তোকে ক্ষমা করে দিলাম, আর আমি তোমার কাছে আসবো না, আর কোনো ক্ষতিও করব না। জিনটা কথাগুলো বলার পর সেই রাতের মতো ঘাড়ে ব্যথা অনুভব করতে লাগলাম। আমি আবার অজ্ঞান হয়ে গেলাম। তার কিছুক্ষণ পর হয়তো হুজুর আর আব্বু এসে আমার জ্ঞান ফেরালো। আমি দেখলাম রুমে ছাগলগুলো ছিল না। হুজুর বলল, আলহামদুলিল্লাহ, সব ঠিক হয়ে গেছে, আর সমস্যা নেই। তারপর আমাকে ঝাড়া দিয়ে দিলেন আর একটা তাবিজ দেন 7 দিন দেওয়ার জন্য। তারপর তাবিজটা মাটিতে পুঁতে ফেলতে হবে। তারপর থেকে আর কোনো খারাপ ঘটনা ঘটে নাই, সবকিছু স্বাভাবিক হয়ে যায়। ভাই, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। এটাই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। বিশেষ করে হুজুর যেই কাজগুলো করতে বললেন আর ঘরের মধ্যে জিনের সাথে কথা বলা, আমি মারা যাওয়ার আগ পর্যন্ত মনে রাখবো। রায়হান ভাইয়ের সত্যি ভৌতিক ঘটনাটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কাছেও এইরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে, হতে পারে সেটা নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেই ঘটনাগুলো তোমরা খুব সহজে লিখে বা ভয়েস রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো। খুব সহজে pechchakra23@gmail.com এ মেল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে। আর একটা কথা সবসময় মনে রাখবে, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ সত্যি ভৌতিক ঘটনাগুলো তোমাদের গল্পের আকারে পাঠ করে শোনানো। যদি ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে সোমবার ঠিক রাত 9টার সময়। নমস্কার।